বেশ, দেখেন এবার প্রাইম মিনিস্টার যেটা দেখেন প্রাইম মিনিস্টার বা পিএম, এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আমরা ফার্স্ট সিটিজেনশিপ যেটা বলেছিলাম এটাকে থার্ড সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বলা হয় প্রাইম মিনিস্টারকে, ঠিক আছে। যাই হোক, আর প্রাইম মিনিস্টার হলো প্রকৃত শাসক, মনে রাখবেন, এই হলো প্রকৃত শাসক, রিয়েল যে এক্সিকিউটিভ বলা হয় প্রাইম মিনিস্টারকেই বলবো আমরা, প্রধানমন্ত্রীকে। আর প্রেসিডেন্ট কি করে, আর্টিকেল 75 নম্বর ধারায় কি করে, এই প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট করে। আর যেমন ইন্দিরা গান্ধী, তারপরে মনমোহন সিং এবং দেবগৌড়া, এরা প্রাইম মিনিস্টার ছিল আরএস থেকে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তারপরে ফার্স্ট অ্যান্ড দ্য লংগেস্ট সার্ভিং পিএম অফ ইন্ডিয়া, এটা পরীক্ষা এসেছিলো, মনে পড়ছে? এটা মিসলিনিয়াস পরীক্ষায় বা দিয়েছেন কি কেউ? তাহলে এটা এই আমার নোট থেকে এসছে, যে ও মিসলিনিয়াসে এসছে যে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী কে ছিল, জওয়াহরলাল নেহরু। এটা মিসলিনিয়াসে এসেছিল এবারে, ঠিক আছে, জওয়াহরলাল নেহরু। লাল বাহাদুর শাস্ত্রী গেভ দ্য স্লোগান অফ জয় জওয়ান জয় কিষান ডিউরিং দ্য ইন্দো পাক ওর। 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এই যে লাল বাহাদুর শাস্ত্রী সে কী করলো, জয় জওয়ান জয় কিষান এই উক্তিটা তিনি করছে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। ফার্স্ট নন কংগ্রেস প্রাইম অ্যান্ড ওল্ডার প্রাইম মিনিস্টার অফ ইন্দিরা কে ছিল, মোরারজি দেশাই, এটা মনে রাখবেন যে কংগ্রেস ছাড়া কে প্রথম প্রাইম মিনিস্টার হয়েছিল, এটা একটু মনে রাখবেন। নেক্সট, ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার টু রিসিভ দ্য ভারতরত্ন, প্রথম কোন মহিলা প্রাইম মিনিস্টার কে ছিল যে ভারতরত্ন পেয়েছিল, মনে রাখবেন ইন্দিরা গান্ধী। বেশ, আর ও ছিল প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার, ঠিক আছে, এবং ওল্ডার প্রাইম মিনিস্টার, বয়স্ক প্রাইম মিনিস্টার কে ছিল, বা প্রথম বয়স্ক প্রাইম মিনিস্টার কে ছিল, বা প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিল, অকংগ্রেস মানে কংগ্রেস করতো না তাও প্রাইম মিনিস্টার হয়েছিল, ঠিক আছে, মোরারজি দেশাই। তারপরে ইয়ংগেস্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কে ছিল, মনে রাখবেন রাজীব গান্ধী, তরুণ সবচেয়ে প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, যাই হোক মেরে দিয়েছিল পাঞ্জাবের ওই কেসের পর তাকে। ফার্স্ট প্রাইম মিনিস্টার ফ্রম সাউথ ইন্ডিয়া থেকে কে হয়েছিল, নরসিমহা রাও, এটাও এসেছিল এবার এই সাউথ ইন্ডিয়া, এটাও এসেছিল মিসলিনিয়াসে এবার এসেছিল, ঠিক আছে, নরসিমহা রাও থেকে। ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া হু ওয়াজ এ মেম্বার অফ দ্য রাজ্যসভা, প্রথম কোন প্রাইম মিনিস্টার যে রাজ্যসভা সদস্য হয়েছিল, ইন্দিরা গান্ধী, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে ছিল, গুলজারিলাল নন্দা, এটা একটু ভালো যে দুবার অ্যাক্টিং প্রেসিডেন্ট কে হয়েছিল, এই অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে ছিল দুবারের জন্য, গুলজারিলাল নন্দা। যেমন এই অ্যাক্টিং আছে না, এখন কি আছে, ওই যেমন বাংলাদেশ সরকার পরিচালনা করছে কে, সব ভেঙে গিয়েছে, দিয়ে এখন ওই ইউনিস চালাচ্ছে বাংলাদেশ সরকারকে, এরকম দুবার অ্যাক্টিং ছিল প্রাইম মিনিস্টার গুলজারিলাল নন্দা। নেক্সট, অনলি পিএম হু ডিড নট ফেস দ্য পার্লামেন্ট, কোন প্রাইম মিনিস্টার যে কোনো সময় পার্লামেন্ট ফেসই করেনি, চরণ সিং, মনে রাখবেন। ফার্স্ট প্রাইম মিনিস্টার টু বি বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স, যে স্বাধীনতার পর মানে কি প্রথম প্রাইম মিনিস্টার কে ছিল, যেটা বর্ন নরেন্দ্র মোদী, ঠিক আছে। নেক্সট দেখেন প্ল্যানিং কমিশন বলছি, প্ল্যানিং কমিশনটা হলো একটা একটু পড়িয়ে দিয়ে তারপরে আমার কোয়েশ্চেন করবেন, আমি পড়িয়ে দিই, আমার 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে, কারণ ওরা জয়েন হবে। প্ল্যানিং কমিশন যেটা বলছি, প্ল্যানিং কমিশনটা এই নন কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে, এটা স্থাপিত হয়েছিল 1950 সালে করেছিল, কে স্থাপিত করেছিল, মনে হয় জওয়াহরলাল নেহরু করেছিল। আর এই প্ল্যানিং কমিশনের বর্তমানে চেয়ারম্যানকে নরেন্দ্র মোদী, ঠিক আছে। তারপরে নেক্সট দেখেন অবজেক্টিভ কী ছিল প্ল্যানিং কমিশনে, মনে রাখবেন ফরমেশন অফ দ্য 5 ইয়ার প্ল্যান অ্যান্ড টপ ডাউন অ্যাপ্রোচ। এবার প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই নিউ ইনস্টিটিউশন, এখন তো আর প্ল্যানিং কমিশন নাই, এখন 2015 পর প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে নীতি আয়োগ,
যেটা 2015 সালে 1 জানুয়ারিতে চেঞ্জ হয়েছে, দিয়ে এখন নতুন নাম হয়েছে নীতি আয়োগ। এই নীতি আয়োগকে ফুল ফর্ম কি, যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক, ঠিক আছে। এটা একটা নন কনস্টিটিউশনাল বডি, একটু আগেই বললাম। এই নীতি আয়োগ তাহলে কবে প্রতিষ্ঠিত হয়েছে, জানুয়ারি 1, 2015-তে। ফার্স্ট ভাইস চেয়ারম্যান ছিল নীতি আয়োগে অরবিন্দ পানাগরিয়া প্রথম, আর ভাইস চেয়ারম্যানকে কারেন্ট এখন আছে সুমন বেরি, ঠিক আছে, কারেন্ট। নেক্সট ফার্স্ট সিও কে ছিল, এটাও একটু মনে রাখতে হবে, যে BVR সুব্রমণিয়াম ছিল। এর অবজেক্টিভ কী ছিল নীতি আয়োগের, মনে রাখবেন যে কোঅপারেট ফেডারেশন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ, এটা অবজেক্টিভ, কী উদ্দেশ্য ছিল, এটা উদ্দেশ্য। নেক্সট আসছে PM হইতে গেলে কি এর যোগ্যতা লাগবে, প্রথমে মনে হয় ভারতের নাগরিক হতে হবে। তারপরে কি PM হইতে গেলে যে কোনো পার্লামেন্টের যে কোনো একটা কক্ষের সদস্য হইতে হবে, হয় আইদার রাজ্যসভা আইদার লোকসভা, যে কোনো একটা। আর PM হইতে গেলে বয়স কত হইতে হবে, রাজ্যসভার ক্ষেত্রে মনে রাখবেন 30 হইতে হবে, আর লোকসভার ক্ষেত্রে 25, তবে ম্যাক্সিমামই ওই লোকসভারই হয়। যাই হোক, হি ইজ দ্য লিডার। আর লোকসভার লিডার কাকে বলা হয়, PMই কিন্তু লোকসভার লিডার, অ্যাপয়েন্টমেন্ট কে করে প্রেসিডেন্ট। আর PM ক্যান বি মেম্বার অফ আইদার হাউস বাট টেক দ্য কনফিডেন্স অফ LS উইদিন 1 মান্থ। 1 মান্থের মধ্যে তাকে কিন্তু কী করতে হবে, ওকে করতে হবে, শপথ বাক্য পাঠ করাতে হবে, ঠিক আছে, টেক দ্য কনফিডেন্স দিতে হবে তাকে, ঠিক আছে। যাই হোক, তারপরে যদি ইন দ্য অ্যাবসেন্স অফ লিডার অফ LS, ঠিক আছে, লোকসভার কোনো লিডার যদি উপস্থিত থাকে অনুপস্থিত থাকে, দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট PM বাই উইশ অনুযায়ী তাকে নিয়োগ করবে তার ইচ্ছা অনুযায়ী। বাট PM হ্যাজ টু টেক দ্য কনফিডেন্স উইদিন 1 মান্থের মধ্যে করতে হবে, ইন কেস যদি কোয়ালিশন সরকার গঠিত হয় সেক্ষেত্রে। যাই হোক, বেশ। ইফ দ্য PM ইজ নাইদার অফ মেম্বার অফ, যদি ধরেন PM কী হলো, আপনি বলতে পারেন যে PM ধরেন লোকসভারও হয়নি রাজ্যসভারও ধরেন সদস্য নয়, সেক্ষেত্রে তাকে কী করতে হবে, যে লোকসভার সদস্য 6 মাসের মধ্যে তাকে কী করতে হবে, লোকসভার সদস্য হইতেই হবে, মানে যে কোনো একটা কক্ষের সদস্য হইতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। PMকে অপসারণ করার পদ্ধতি কি, PMকে কীভাবে, PM ক্যান বি রিমুভ বাই নো কনফিডেন্স, ঠিক আছে, মোশন অফ LS, লোকসভার ওই ভোটের মাধ্যমেই কিন্তু PMকে হটিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। আর কি সাবমিট রেজিগনেশন দেবে প্রেসিডেন্টের কাছে। নরেন্দ্র মোদী মনে করলে কোনো সময় আমি আর ভালো লাগে না, আমি আর থাকবো না PM, ও কী করবে, প্রেসিডেন্টের কাছে গিয়ে রেজিগনেশন দিয়ে দেবে, জমা নিয়ে নেবে, ঝামেলা শেষ। যাই হোক, নেক্সট আসছি, নেক্সট পাওয়ার অ্যান্ড ফাংশন অফ PM এর কী পাওয়ার আছে দেখেন। PM হলো ভারত সরকারের প্রধান, ঠিক আছে, এটা একটা। তারপরে PM কি ক্যাবিনেটের চেয়ারম্যান, এটা একটা। PM কি প্রেসিডেন্ট আর ক্যাবিনেটের সঙ্গে লিঙ্কার হিসাবে কাজ করে, ঠিক আছে। PM প্রচুর জায়গার হেড আছে, এগুলো ভালো করে মনে রাখতে হয়। নীতি আয়োগের হেড, তারপরে কমিটি অফ দ্য ক্যাবিনেটের হেড, অ্যাটমিক এনার্জির হেড, পেস অ্যান্ড মিনিস্ট্রি অফ পার্সোনালের হেড, পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনের হেড। তারপরে PM কি চিফ অ্যাডভাইজার হিসাবেও কাজ করে, প্রেসিডেন্টের মানে মুখ্য উপদেষ্টা হিসাবেও কাজ করে, ঠিক আছে। PM চেয়ারম্যান অফ দ্য ফলোয়িং বডিজ, প্ল্যানিং কমিশন যেটা বর্তমানে নাম হয়ে গিয়ে নীতি আয়োগ 2015, এটা একটু মনে রাখবেন। NDC ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এগুলো সব PM কিন্তু পরিচালনা করে, সব হেড এগুলো NDCর। এটা 1952 সালে মনে রাখবেন, NDC ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তারপরে ইন্টার স্টেট কাউন্সিলিং কত সালে, 1990 সালে প্রতিষ্ঠা। NIC ইন্ডিয়া ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল 1961 খ্রিস্টাব্দে। তারপরে ন্যাশনাল গঙ্গা কাউন্সিলিং, গঙ্গা অ্যাকশন প্ল্যান, এগুলো সবগুলোর সভাপতি এই PM। আর সালগুলো একটু ভালো করে মনে রাখবেন, খুব আসে এগুলো থেকে। নেক্সট আছে কাউন্সিল অফ মিনিস্ট্রি, এই যে PM-এর যে মন্ত্রিসভা সেটা বলা হচ্ছে 74-75 নম্বর ধারায়। এখানে বলছে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ কাউন্সিলিংয়ে 50% থাকতে হবে, লোকসভার 50% থাকতে হবে এখানে, ঠিক আছে। 9তম CA অনুযায়ী এটা বলা হয়েছে। যাই হোক, আর্টিকেল 74 নম্বর ধারায় বলা হয়েছে দ্যাট দ্য কাউন্সিল উইল বি হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যে ভারতের প্রধানমন্ত্রী এখানে কাউন্সিলগুলো পরিচালনা করবে এবং উইল অ্যাড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট, এবং রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে। যাই হোক,
আর্টিকেল 75 নম্বরটা ভালো করে মনে রাখতে হবে যে কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। এইটা বহুবার পরীক্ষা আসে যে প্রধানমন্ত্রী কার কাছে দায়বদ্ধতা থাকবে, রাষ্ট্রপতির কাছে না লোকসভার কাছে? অবভিয়াসলি লোকসভার কাছে। কেন? কারণ সে লোকসভা থেকে নির্বাচিত হচ্ছে। ঠিক আছে, এটা আর্টিকেল 75 খুব ইম্পর্টেন্ট বলে দিলাম। নেক্সট আছে যে 10 শিডিউলে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট কথা বলা হয়েছে, এটা ওয়াজ ইনক্লুডেড ইন কনস্টিটিউশন 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 খ্রিস্টাব্দে। যে দল ত্যাগ বিরোধী আইন, এটা 1985 খ্রিস্টাব্দে এটা হয়েছে। আর ক্যাবিনেট ওয়ার্ড ইজ মেনশন ইন আর্টিকেল 352, ক্যাবিনেট সম্পর্কে বলা হয়েছে 352 নম্বর ধারায়। তো এটা খুব ইজি, পিএম থেকে যে যে তথ্যগুলো বললাম এগুলো আছে, যে বিরাট পিএম সম্বন্ধে বহু কাজ আছে, তো ওগুলো আসবে যে মেন যে কাজ বা কে নিয়োগ করে, পিএম কোন কোন কাউন্সিল বা এনডিসির চেয়ারম্যান বা নীতি আয়োগের চেয়ারম্যান, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, এইগুলো কি, বা গঙ্গা অ্যাকশন প্ল্যানের কে চেয়ারম্যান, বা পেসের কে পেস যে মেন কে কে পরিচালনা করে, কার আন্ডারে আছে, এগুলো থেকে বহু কোয়েশ্চেন আসে। পিএমের মানে কত বছরে সে পিএম হইতে পারবে, বা এই যে কে মারা যাচ্ছে, কত বছর কে বেশি ছিল পিএম, কে একবারও পার্লামেন্টে যায়নি, এগুলো দিয়ে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবার বলেন না আপনার কী কোয়েশ্চেন, বলেন। হয়ে গেছে। এবার কোন জায়গায় বুঝতে পারেননি বলেন, কোনটা বুঝতে পারেননি? চরণ সিং যেটা বললাম, ও পার্লামেন্টে একবারও যায়নি, আর কিচ্ছু না। ওই একমাত্র ব্যক্তি যে ছিল যে পার্লামেন্টে না গিয়ে কাজ ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, এটাই যা, আর কিছু বুঝতে পারলে? হ্যাঁ, ও পার্লামেন্টে যেতই না, মানে প্রধানমন্ত্রীদেরকে তো পার্লামেন্টে যেতেই হবে, আর ওই একমাত্র ব্যক্তি যে পার্লামেন্টে যেতই না, বুঝলে? সেই সময় মানে আর কি বলবো, সেই সময় ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর প্রধানমন্ত্রী মানে আর কংগ্রেস তো ছিল সবসময় পিছু লাগার। এই যে বর্তমানে এই রেল অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, যেমন তেমন করে মোদিকে হটানো এরকম টার্গেট, যেমন তেমন করে অপোজিশন পার্টিগুলা। এই যে ওয়েস্ট বেঙ্গলে কদিন আগে ময়নাগুড়িতে কীরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ময়নাগুড়িতে পুরো ওই যে কি বলবো, ময়নাগুড়িতে যে অ্যাক্সিডেন্ট হলো মারাত্মক, মানে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হলো।